ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের যে ফিলোসফি লজিকগুলো আছে সেই লজিকগুলোর মধ্যে আজকে 5 নাম্বার পেজটা 5 নাম্বার সেট পেজ পাতা হচ্ছে 209 এসি 209 পাতা। হ্যাঁ, দেখে নাও, এটা 5 নাম্বার সেটে আছে। প্রথমে গুণ আর পরিমাণ নির্ণয় করতে দিচ্ছিল, কিন্তু এই চ্যাপ্টারটাতে দেওয়া হয়েছে ব্যাপ্য অব্যাপ্য নির্ণয় করতে। তাই আমরা একটু দেখে নেব কি হয়েছে। দেখো, 1 নাম্বার আছে কেবলমাত্র স্নাতকেরাই এই পদে যোগ্য। কেবলমাত্র কথাটা আছে বলে উদ্দেশ্য বিধেয় জায়গায় যাবে, বিধেয় উদ্দেশ্য জায়গায় হবে, এ বচন হবে। নিয়ম অনুযায়ী হচ্ছে কিন্তু। তাহলে কি হলো, স্নাতকরাই এই পদে যোগ্য, তাহলে সকল এই পদে যোগ্য ব্যক্তি হয় স্নাতক, সকল এই পদে যোগ্য ব্যক্তি হয় স্নাতক। ঠিক আছে। ব্যাপ্য অব্যাপ্য চেয়েছে, আমার প্রশ্নতে ব্যাপ্য অব্যাপ্য চেয়েছে। তো কি করতে হবে, এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য, তাহলে এটা লিখলাম। ব্র্যাকেটে উদ্দেশ্য পদ কথাটা লিখে দিলে আরো ভালো হবে, উদ্দেশ্য পদ। ঠিক আছে। আর বিধেয় পদ অব্যাপ্য, ব্র্যাকেটে আমি বিধেয় পদটাও লিখে দিতে পারি, একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বিধেয় পদ। বেশ, এরপরে দেখো, সব সাপ বিষধর নয়, এটা কি বচন হবে, বচনটা আগে করতে হবে, ও বচন হবে। কোনো কোনো সাপ নয় বিষধর প্রাণী। হ্যাঁ, তাহলে দেখো ব্যাপ্য অব্যাপ্য দুটো পয়েন্ট করব, সমান চিহ্ন দেবো বা তীর চিহ্ন দিলাম। এখানে ও বচনে বিধেয় পদ ব্যাপ্য আর উদ্দেশ্য পদ অব্যাপ্য। তাহলে পরে আমরা কিন্তু লিখে দিলাম বিষধর, ব্র্যাকেটে লিখে দেবো বিধেয় পদ। ঠিক আছে, বিধেয় পদটা লিখেই দেব, বিধেয় পদ। আর এইখানে লিখবো সাপটা উদ্দেশ্য পদ, যেহেতু সেহেতু আমরা উদ্দেশ্য পদ এখানে লিখে দেব। বেশ, তারপরে দেখো, যে কেউই কাজটি করতে পারেনি, তাহলে কোনো ব্যক্তি নয় এই কাজের যোগ্য ব্যক্তি। হ্যাঁ, কেউই কাজটি করতে পারেনি, তার মানে কোনো ব্যক্তি নয় এই কাজের যোগ্য ব্যক্তি। তাহলে কি হবে, ব্যাপ্য। ব্যাপ্য হচ্ছে ই বচনে, এটাও ব্যাপ্য, কোনো ব্যক্তি, এটাও ব্যাপ্য, এটাও ব্যাপ্য। তাহলে ব্যক্তি ব্যাপ্য, একজন এ কাজের যোগ্য ব্যক্তি, এটাও ব্যাপ্য। তো ব্র্যাকেটে উদ্দেশ্য আর বিধেয়, এখানে ব্র্যাকেটে উদ্দেশ্য ও বিধেয় পদ। ঠিক আছে। বেশ, অব্যাপ্য কিন্তু নাই, অব্যাপ্য নাই, ক্রস চিহ্ন দিলাম। দেখো, তারপরে দার্শনিক ব্যতীত কেউ জ্ঞানী নয়, ব্যতীত কেউ নয় থাকলে পরে এ বচন হয়, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়। সকল জ্ঞানী ব্যক্তি হয় দার্শনিক। ঠিক আছে। ব্যাপ্য হচ্ছে জ্ঞানী ব্যক্তি, এ বচনে উদ্দেশ্য ব্যাপ্য, তাহলে জ্ঞানী ব্যক্তি ব্যাপ্য, এ বচনে বিধেয় অব্যাপ্য, তাহলে দার্শনিক হচ্ছে অব্যাপ্য। ব্র্যাকেটে লিখে দিতে হবে। বেশ, ঠিক আছে। বেশ, এরপরে দেখো, আবর্তন ও বিবর্তন করো। নিরামিষাশী বাঘ নেই, এইটাকে আবর্তন করতে হবে ও বিবর্তন করতে হবে। ঠিক আছে, দুটো করতে হবে, আবর্তনের বিবর্তনও নয়, বিবর্তনের আবর্তনও নয়, কিন্তু আবর্তন ও বিবর্তন দুবার আলাদা আলাদা করে করতে হবে। আবর্তন বলে একবার হেডিং করলাম, এটা বিভিন্ন জনা বিভিন্ন ভাবে করে থাকে, এইভাবে করলে তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে বলে এইভাবে আরো ভেঙে করেছি। আবর্তন, প্রথমে বচন করবে, এই বাক্যটাকে বচন করলাম, কোনো বাঘ নয় নিরামিষাশী প্রাণী, নিরামিষাশী বাঘ নেই, তার মানে কোনো বাঘ নয় নিরামিষাশী প্রাণী। আবর্তনীয়, আবর্তনে কি হয়, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়, ই থেকে ই হয়, কোনো নিরামিষাশী প্রাণী নয় বাঘ, নিরামিষাশী এদিকে এলো, বাঘটা এদিকে গেল, কোনো নিরামিষাশী প্রাণী নয় বাঘ, ব্র্যাকেটে আবর্তিত হয়ে গেল আবর্তনটা। এবার বিবর্তন, ওই যে এই বাক্যটাকে আবার বচন করলাম, মানে এই বচনটাই দেখে দেখে লিখে দিতে পারি, ই করলাম, কোনো বাঘ নয় নিরামিষাশী প্রাণী, ব্র্যাকেটে বিবর্তনীয়। বিবর্তন এ থেকে ই হয় আর ই থেকে এ হয়, ই থেকে এ করলাম, বিবর্তন শুধু অ লাগিয়ে দেবো বিধেয় পদের জায়গায়, বাদ বাকি সব একই। সকল বাঘ হয় অনিরামিষাশী প্রাণী, ব্র্যাকেটে বিবর্তিত। দেখো, তারপরে মানুষ মাত্রই পরিশ্রমী নয়, মানুষ মাত্রই পরিশ্রমী নয়, তাহলে কি, কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী, কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী। মাত্রই কথাটা তাহলে এ বচন হয়, তার সঙ্গে নয় থাকলে পরে ও বচন হয়, তাহলে কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী ব্যক্তি, ব্র্যাকেট আবর্তনীয়, ও বচনের আবর্তন সম্ভব নয়, হয়ে গেল এটা। তারপরে দেখো বিবর্তন, কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী, ব্র্যাকেটে বিবর্তনীয়, অতএব ও থেকে আয় হয়, কোনো কোনো মানুষ মানুষ হয় অপরিশ্রমী। ঠিক আছে, বিবর্তিত। সাধারণত লেখকরা কবি হয়, তাহলে কি হয়, কোনো কোনো লেখক হয় কবি, আবর্তনীয়, অতএব আয়, কোনো কোনো কবি হয় লেখক, ব্র্যাকেটে আবর্তিত। বিবর্তন, আয় কোনো কোনো লেখক হয় কবি, ব্র্যাকেটে বিবর্তনীয়, অতএব কোনো কোনো
লেখক নয় অকবি, বিবর্তিত। বেশ। 4 নাম্বার, শিশুরা ছাড়া আর কেউ সরল নয়। তাহলে ছাড়া আর কেউ নয় কথাটা থাকলে এ বচন হয়, উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হয়। তাহলে সকল সরল ব্যক্তি হয় শিশু, ব্র্যাকেটে আবর্তনীয়, অতএব আই কোনো কোনো শিশু হয় সরল ব্যক্তি, ব্র্যাকেটে আবর্তিত। বিবর্তন ওই লাইনটাই লিখবো আগে। দেখো, সকল সরল ব্যক্তি হয় শিশু, ব্র্যাকেট বিবর্তনীয়, এ থেকে ই হয় কোনো সরল ব্যক্তি নয় অশিশু, বিবর্তিত। ঠিক আছে, তোমাদের যদি কোনো রকম অসুবিধা থাকে কমেন্টে জানিও। কেমন লাগছে এগুলো অবশ্যই কমেন্টে জানাবে। একটা লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যাদের হয়ে গেছে, তারা যারা দেখছো তারা খুবই ভালো করছো, তোমাদের কিন্তু এগুলো আবার একবার মানে রিভাইজ করা হয়ে যাচ্ছে। দেখো, তারপর দেখো, এই ন্যায়টি অবশ্যই বৈধ, কারণ বৈধ ন্যায়ের মতো এটিতে 3টি পদ আছে। তাহলে দেখো, এটা প্রথমে কারণের আগেরটাকে সিদ্ধান্ত করতে হবে, কারণের আগেরটাকে সিদ্ধান্ত করতে হবে। এই ন্যায়টি হয় বৈধ ন্যায়, হলো এস বেরিয়ে গেল, পি বেরিয়ে গেল, এসটা মানে এই ন্যায়টি খুঁজতে হবে। বৈধ ন্যায়ের মতো এতেও 3টি পদ আছে, মানে এতেও বলতে এই ন্যায়টিতে, এই ন্যায়টি হয় 3 পদ বিশিষ্ট, এই ন্যায়টি হয় 3 পদ বিশিষ্ট, বেরিয়ে গেল। বৈধ ন্যায়ের মতো 3 পদ আছে, তাহলে বৈধ, সকল বৈধ ন্যায় হয় 3 পদ বিশিষ্ট, সকল বৈধ ন্যায় হয় 3 পদ বিশিষ্ট। এগুলো একটু বারবার পড়তে হবে, পড়ে কিন্তু নির্ণয় করতে হবে। এগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার, যত প্র্যাকটিস করবে তত সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে। আকারটা বলেছিলাম দেখে দেখে টুকলি। হ্যাঁ, কিরকম, দেখো, এ লিখেছি, সকল পি হয় এম লিখলাম, এ লিখলাম, এস হয় এম, এস হয় এম লিখলাম, এ লিখলাম, এস হয় পি। ঠিক আছে, তারপরে দেখো, বেশ, দেখো তাহলে আকারটা কিন্তু আমরা দেখে দেখে লিখলাম। এবার সংস্থানটাও কিন্তু আমরা দেখে দেখে, তোমরা জানো, পি এম, পি ড্যাশ এম লিখে দিলাম, এস এম, এস ড্যাশ এম লিখে দিলাম, এম এ এম এ যোগ করে দিলাম। এইটা এইরকম একটা চিহ্ন পেলে পরে সেইটা নাম হবে দ্বিতীয় সংস্থান। মূর্তিটা দেখে দেখে এ এ এ 3টে এ লিখে দিলাম। গুণ ও পরিমাণের ভিন্নতা অনুসারে যে সম্ভাব্য আকার পাওয়া যায় তাকে বলা হয় মূর্তি। আর সংস্থান কাকে বলে? সংস্থান বলে হেতুপদের বিভিন্ন অবস্থান অনুসারে যে সম্ভাব্য আকার পাওয়া যায় তাকে বলে সংস্থান। অব্যাপ্য হেতু দোষ, এটা হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। কেন হলো অব্যাপ্য হেতু দোষ তোমাদেরকে একটু দেখাই। দেখো, এম এখানেও অব্যাপ্য হয়েছে এ বচনে বিধেয় স্থানে থাকায়, আবার এই বচনে বিধেয় স্থানে থাকায় এখানেও অব্যাপ্য হয়েছে, কাজেই দু জায়গাতেই এম অব্যাপ্য হয়েছে। নিয়মে বলা হয়েছে এম কে কম করে একবার ব্যাপ্য হতে হবে, কিন্তু এখানে একবারও ব্যাপ্য হয়নি, তাই যুক্তিটি অব্যাপ্য হেতু দোষে যুক্ত হয়েছে। বেশ, এবার আমরা বিচারটা লিখব। যুক্তিটা একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটি অবৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মে বলা হয়েছে যুক্তি বাক্যে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, কিন্তু উক্ত যুক্তিতে হেতুপদ সামান্য সদর্থক অর্থাৎ এ বচনে বিধেয় স্থানে থাকায়, প্রধান আশ্রয় বাক্যে অপ্রধান আশ্রয় বাক্যে থাকায় একবারও ব্যাপ্য হয়নি, তাই যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে এবং অব্যাপ্য হেতু দোষে দুষ্ট হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? তারপরে দেখো, একমাত্র সত্যবাদীরা সৎ এবং সত্যবাদীরা শ্রদ্ধাযোগ্য, সুতরাং শ্রদ্ধাযোগ্য ব্যক্তিরাই সৎ। তাহলে সুতরাংটা সিদ্ধান্ত, সকল শ্রদ্ধাযোগ্য ব্যক্তি হয় সৎ ব্যক্তি। ঠিক আছে, তারপরে শ্রদ্ধাযোগ্যটা খুঁজবো কোথায় আছে, এখানে আছে। তাহলে দেখো, সকল সত্যবাদী হয় শ্রদ্ধাযোগ্য, সকল সত্যবাদী হয় শ্রদ্ধাযোগ্য ব্যক্তি, কেবলমাত্র সৎ ব্যক্তিরা সত্যবাদী ব্যক্তিরাই সৎ, তাহলে সকল সৎ ব্যক্তি সত্যবাদী ব্যক্তি। হ্যাঁ, এটা আকারটা দেখে দেখে লিখলাম, এটা একটু আগে হলো মনে হচ্ছে। তারপরে দেখো, আমি কিন্তু এই সংস্থানটাও ওই আকার দেখে দেখে, চতুর্থ সংস্থান হয়েছে, সুজা জেড মানে চতুর্থ সংস্থান। ঠিক আছে, মূর্তি হচ্ছে এ এ এ ট্রিপল এ, দোষটা হচ্ছে অবৈধ পক্ষ দোষ। কেন হলো অবৈধ পক্ষ দোষ দেখে নাও। দেখো, পক্ষ বাক্যে পক্ষপাত ব্যাপ্য না হয়ে, মানে এইখানে এ বচনে বিধেয় স্থানে থাকায় এটা ব্যাপ্য হয়নি, অথচ দেখা গেল যে এ বচনে উদ্দেশ্য স্থানে থাকে এটা ব্যাপ্য হয়ে গেছে। তাহলে পক্ষ বাক্যে পক্ষপাত ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে পক্ষপাত ব্যাপ্য হয়ে গেলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে বলা হয় অবৈধ পক্ষ দোষ। ঠিক আছে, তা দেখলাম আমরা। এবার বিচারটা দেখে নেব। দেখো, যুক্তিটি একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটি অবৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মে বলা হয়েছে যে যুক্তি বাক্যে কোনো পদ ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, কিন্তু উক্ত যুক্তিতে অপ্রধান আশ্রয় বাক্যে পক্ষপদটি সামান্য সদর্থক বা এ বচনে বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়নি, আবার সিদ্ধান্তে এ বচনে উদ্দেশ্য স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে, কাজেই যুক্তিটি নিরপেক্ষ ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে এবং অবৈধ পক্ষ দোষে দুষ্ট হয়েছে। ঠিক আছে,
চলো আমরা এবার লাস্টের দিকে যে দোষ বিচার আছে সেটা দেখে নেব। দেখো, শীতের পরেই বসন্ত আসে, কাজে শীত হলো বসন্তের কারণ। শীতের পরেই বসন্ত আসে, শীতের পরেই বসন্ত আসে, তার মানে আমাকে আগে প্রশ্নটা পড়ি, উত্তরটা আগে ভাববে নিতে হবে, তারপর তো নামতে হবে কাজে। তাহলে শীতের পরেই বসন্ত আসে, মানে শীতকে আগে দেখেছি আর বসন্তকে পরে দেখেছি, দিয়ে সেই জন্য বসন্তের কারণ বলছি শীতকে। আমরা অনেক সময় এরকমই ভুল করে থাকি, যে এমনি বাস্তবে এরকম হয় জানো তো, যে দুটি ঘটনার মধ্যে যেটা আগে ঘটে সেটা হচ্ছে কারণ, আর যেটা পরে ঘটে সেটা হচ্ছে কার্য। এবার এই ক্ষেত্রে দেখা গেছে যে বসন্তের আগে শীতটা ঘটছে, তাহলে শীতটা কারণ আর বসন্ত কার্য, কিন্তু না, এটা তো সব সময় হয় না। এটা কি, এটা বলছে যে সহকার্য, কারণ বসন্ত আর শীত হচ্ছে সহকার্য, এরা একটা কারণের ফলেই হচ্ছে, আর সেই কারণটা হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতি, বা হচ্ছে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে সূর্যের চারিদিকে 365 দিন ওই 6 ঘন্টা এই যে টাইমটা লাগছে, সেইটা হচ্ছে পৃথিবীর যে গতিটা বার্ষিক গতি। সেই বার্ষিক গতির ফলে সূর্যের যে তারতম্য, দূরত্ব, তারপরে নিকটত্ব, কাছাকাছি আসছে কখনো, কখনো দূরে যাচ্ছে, এর ফলে কখনো শীত হচ্ছে, কখনো চরম গরম হচ্ছে, যখন সূর্য আমাদের কাছে আসছে তখন চরম গরম, আবার যখন দূরে যাচ্ছে তখন চরম শীত। তাহলে এই যে এই ব্যাপারগুলো আমাদের কিন্তু পৃথিবীর বার্ষিক গতির ফলে আমাদের হয়। কিন্তু আমরা শীতকে দেখেছি বসন্তের আগে ঘটতে দেখে আমরা বলছি শীত হলো বসন্তের কারণ, কিন্তু তা কিন্তু নয়। তাহলে আমাদেরকে এটা ব্যাখ্যা করতে হবে যে দর্শনে এটা নাম দেওয়া হয়েছে সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করা দোষ। মানে এই যে বসন্ত আর শীত এরা সহকার্য, সহকার্যের মধ্যে দুজনের মধ্যে একটিকে অপরটির কারণ বলে মনে করা দোষ, এটা হচ্ছে দোষের নাম। ঠিক আছে, এবার যুক্তিবিদ্যা সম্মত রূপ বা তর্কবিদ্যা সম্মত রূপ, এটা কথাটা লিখবো। পূর্ববর্তী ঘটনা, পরবর্তী ঘটনা। দেখো, 1 নং ক্ষেত্রে শীতের পর বসন্ত আসে, 2 নং ক্ষেত্রে শীতের পর বসন্ত আসে, 3 নং ক্ষেত্রে শীতের পর বসন্ত আসে। অতএব শীত সমান কারণ আর বসন্ত সমান কার্য, এটা লিখলাম। দোষটা ওই যে বললাম সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করা দোষ। বিচারটা দেখে নাও, একই ধাঁচের বিচার। হ্যাঁ, যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ শীত ও বসন্ত হলো সহকার্য, কিন্তু ভুলবশত এই সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করা হয়েছে, কিন্তু এরা উভয়েই একে অপরের কারণ নয়, এদের পেছনে রয়েছে একটি মূল কারণ, আর তা হলো পৃথিবীর বার্ষিক গতি। কিন্তু এখানে মূল কারণ সম্পর্কে না জেনে দুটি কার্যের মধ্যে যে কোনো একটিকে কারণ বলে মনে করা হয়েছে এবং একটিকে কার্য বলে মনে করা হয়েছে, তাই যুক্তিটির দোষ ঘটেছে এবং সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করা দোষে দুষ্ট হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো আমরা চলে এলাম 2 নম্বরে। টেলিগ্রাম অশুভ কারণ টেলিগ্রাম দুঃসংবাদ বয়ে আনে। দেখো, টেলিগ্রাম অশুভ, টেলিগ্রাম দুঃসংবাদ নিয়ে আসে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এইটা অনেকেই করে দিতে পারি কাকতালীয় দোষ। টেলিগ্রাম অশুভ মানে কাকতালীয় কখনো হয়, অন্ধবিশ্বাস, কুসংস্কার, ব্যক্তিগত বিদ্বেষ, সন্দেহ, এগুলো বলেছিলাম আমি টিকাতে, তোমরা শুনেছো যারা ভিডিওটা, যারা দেখা হয়নি যে এইগুলো সম্পর্কে ব্যাখ্যা বা টিকা এগুলো দেখা হয়নি তারা গিয়ে চ্যানেলে গিয়ে দেখে নিও একবার। তা দেখো, টেলিগ্রাম অশুভ কারণ টেলিগ্রাম দুঃসংবাদ আনে। কারণ টেলিগ্রাম দুঃসংবাদ আনে মানে একবার আনা নয়, অনেকবারই টেলিগ্রাম দুঃসংবাদ এনেছে বলেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, কারণ আগে একটা সিদ্ধান্ত। তাহলে এটা যুক্তিবাক্য। 1 নং ক্ষেত্রে টেলিগ্রাম দুঃসংবাদ এনেছে, 2 নং ক্ষেত্রে টেলিগ্রাম দুঃসংবাদ এনেছে, 3 নং ক্ষেত্রে টেলিগ্রাম দুঃসংবাদ এনেছে। অতএব টেলিগ্রাম মাত্রই অশুভ, বা অতএব টেলিগ্রাম মাত্রই দুঃসংবাদ আনে, এইরকম একটা চিন্তা ভাবনা করা হয়েছে। তাহলে এখানে যেটা করা হয়েছে, 1 নং ক্ষেত্রে টেলিগ্রাম এসেছে, দুঃসংবাদ এসেছে, 2 নং ক্ষেত্রে টেলিগ্রাম এসেছে, দুঃসংবাদ এসেছে, 3 নং ক্ষেত্রে টেলিগ্রাম এসেছে, দুঃসংবাদ এসেছে। অর্থাৎ টেলিগ্রাম সমান কারণ আর দুঃসংবাদ সমান কার্য। এটা হচ্ছে অবৈধ সামান্যীকরণ দোষ। বিচার, অবৈধ সামান্যীকরণ দোষ কাকে বলে? যখন আমরা কয়েকবার টেলিগ্রামকে আসতে দেখে সমগ্র টেলিগ্রামকে অশুভ বললাম, তাহলে কয়েকটিকে দেখে যদি সমগ্র ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে যে দোষ হয় সেই দোষটা নয় হয় অবৈধ সামান্যীকরণ দোষ। দেখো বিচারটা দেখে নাও। যুক্তিটা একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কিছু টেলিগ্রাম দুঃসংবাদ বহন করে নিয়ে আসে, এই দিককে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে টেলিগ্রাম অশুভ। কিন্তু সব ক্ষেত্রে টেলিগ্রাম অশুভ সংবাদ বহন করে নিয়ে আসে কিনা এই নঙর্থক দিকটি বিবেচনা না করে সার্বিক সিদ্ধান্ত করা হয়েছে
যা কার্যকারণ সম্পর্ক বহির্ভূত, তাই যুক্তিটি অবৈধ হয়েছে এবং অবৈধ সামান্যীকরণ দোষে দুষ্ট হয়েছে। ঠিক আছে, এই হলো তোমাদের কত নাম্বার পেজ, 6 নাম্বার পেজটা বোধ হয়। তাহলে এই আলোচনা করলাম 5 নাম্বার পেজ। এর পরের দিন পরেরটা আলোচনা করব, দেখবে। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো। ঠিক আছে, তোমাদের মতামত অবশ্যই জানিও। ঠিক আছে।